কবির মামা এসেছেন। মনোয়ারা বললেন, গোসল করে নিন, ভাত দিয়ে দেই। একটু অপেক্ষা করি, বৃষ্টি আসবে আসবে করছে, বৃষ্টির পানিতে গোসল করব। বৃষ্টির পানিতে করবেন কেন? ঘরে কি পানির অভাব? কবির মামা থেমে থেমে বললেন, বয়স হয়ে যাচ্ছে, বেশি দিন বৃষ্টির পানি গায়ে লাগানো যাবে না, তাই সুযোগ পেলেই লাগিয়ে নেই। সরিষার তেল আছে ঘরে? জি আছে। নিয়ে আসো, তেল মেখে নেই, ঠান্ডা লেগে গেলে পরে আবার মুশকিল। মনোয়ারা বসলেন পাশেই। কবির মামা বললেন, তারপর বলো, তোমার খবরাখবর বলো। আমার কোনো খবর নেই। খবর নেই কেন? মনে হচ্ছে সবার উপর তুমি বিরক্ত। বিরক্ত হব না কেন? কে আমার জন্য কি করলো খুশি হবার মতো? কে কি করলো সেটা জিজ্ঞেস করবার আগে বলো, তুমি অন্যদের জন্য কি করলে? মনোয়ারা অবাক হয়ে বললেন, কি করলাম মানে? সংসার চালাচ্ছে কে? তুমি এমন ভাব করছো যেন তুমি না থাকলে সংসার আটকে যাবে। আটকাবে না? না, আটকাবে না। কারো জন্যই কিছু আটকে যায় না। মুশকিলটা হচ্ছে, সবাই মনে করে তাকে ছাড়া জগৎ সংসার অচল। বৃষ্টি নামলো বোধ হয়। সাবান দাও, গামছা দাও। হোসেন আসবে কখন? জানি না কখন। কোথায় গিয়েছে বললে? জানি না কোথায়। তুমি কি আমার উপর রেগে গেলে নাকি? রাগ হবার মতো কিছু বলিনি আমি। গামছা সাবান নিয়ে তিনি ছাদে চলে গেলেন। ভালো বৃষ্টি নেমেছে, ছাদে পানি জমে গেছে। তিনি খানিকক্ষণ শিশুদের মতো সেই জমে থাকা পানিতে লাফালেন। যখন আশেপাশে কেউ থাকে না, তখন সব বয়স্ক মানুষরাই বোধহয় খানিকটা শিশুর অভিনয় করতে ভালোবাসে। কবির মামা গায়ে সাবান মাখতে মাখতে লক্ষ্য করলেন, খাঁচায় দুটি কবুতর চুপচাপ ভিজছে। আনিসের ম্যাজিকের কবুতর। তার বিরক্তির সীমা রইল না। প্রথমত খাঁচায় পাখি আটকানোই একটি অপরাধ। তার চেয়ে বড় অপরাধ বন্দি পাখিগুলি ঝড় বৃষ্টির মধ্যে ফেলে রাখা। তিনি আনিসের ঘরে উকি দিলেন। আনিস, আছো? আনিস ঘরেই ছিল। সে অবাক হয়ে উঠে এলো। তোমার কবুতর বৃষ্টিতে ভিজছে, পশু পাখিকে এভাবে কষ্ট দেবার তোমার কিন্তু কোনো রাইট নেই। এটা ঠিক না, অন্যায়। আপনি বৃষ্টির মধ্যে কি করছেন মামা? গোসল করছি, আর কি করব। আপনি কি মামা কবুতর দুটি ছেড়ে দিতে বলছেন? তোমার ম্যাজিকের যদি কোনো গুরুতর ক্ষতি না হয় তাহলে ছেড়ে দাও। আনিস হাসি মুখে বৃষ্টির মধ্যে নেমে এলো। খাঁচা খোলার পর কবুতর দুটো উড়ে গেল না, ছাদের রেলিংয়ের উপর বসে রইল। আনিস বলল, দেখলেন মামা, বৃষ্টিতে ভিজতে ওদের ভালোই লাগছে। আনিস হুস হুস করে ওদের তাড়াতে চেষ্টা করলো, ওরা গেল না। উড়ে উড়ে বারবার রেলিংয়েই বসতে লাগলো। কবির মামা গম্ভীর গলায় বললেন, উড়তে ভুলে গেছে। আনিস বলল, ভুলে গেলেও শিখে নেবে, ওদের নিয়ে আপনি চিন্তা করবেন না মামা। তুমি ভিজছ কেন? আনিস হেসে বলল, ভিজতে ভালোই লাগছে। তোমার ম্যাজিক কেমন চলছে? ভালোই। আচ্ছা, যে শাস্ত্রটা তৈরি হয়েছে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য, সেটা লোকজন এত আগ্রহ করো কেন শেখে বলো তো আমাকে। আপনি মামা শুধু ফাঁকিটাই দেখলেন, ফাঁকির পেছনে বুদ্ধিটা দেখলেন না। আমি যদি এই বৃষ্টির ফোঁটা থেকে একটা গোলাপ ফুল এনে দেই, আপনার কেমন লাগবে? বলতে বলতেই আনিস হাত বাড়িয়ে একটি গোলাপ তৈরি করল। কবির মামা স্তম্ভিত হয়ে গেলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন। কেমন লাগলো মামা? চমৎকার, শুধু চমৎকার, অপূর্ব। আমি মুগ্ধ হলাম আনিস। আপনার কি মামা মনে হয় না যে সত্যিকার ফাঁকিগুলো ভুলে থাকার জন্য এ জাতীয় কিছু ফাঁকির দরকার আছে? তুমি খুব গুছিয়ে কথা বলতে শিখেছ। আনিস হাসতে লাগলো। কবির মামা বললেন, তোমাকে আমি নীলগঞ্জে নিয়ে যাব। গ্রামের লোকজনদেরকে তুমি তোমার খেলা দেখাবে। নিশ্চয়ই দেখাবো। আপনি যখন বলবেন তখনই যাব। অনেকক্ষণ ধরে ভিজছেন, নিচে যান, ঠান্ডা লেগে যাবে। ফুলটা নিয়ে যান মামা। তিনি গোলাপ হাতে নিচে নেমে এলেন। রাতের বেলা তাঁর জ্বর এসে গেল। রফিককে যেতে হলো ডাক্তারের খোঁজে।
শাহানা কপাল টিপে দিতে বসল। শাহানা শাড়ি পরেছে। মনোয়ারা কামিজ পরার উপর কঠিন নিষেধাজ্ঞা জারি করেছেন। দুদিন পরে বিয়ে হচ্ছে যে মেয়ের, সে ফ্রক পরে ধেই ধেই করবে কেন? শাড়িতে শাহানাকে অপূর্ব লাগছে। ঘরে আলো কম। কবির মামার চোখে আলো লাগছে বলেই বাতি নেভানো। খোলা দরজা দিয়ে সামান্য কিছু আলো এসে পড়েছে শাহানার মুখে। কি সুন্দর লাগছে তাকে, যেন একজন কিশোরী দেবী। শাহানা বলল, এখন কি একটু ভালো লাগছে মামা? লাগছে। তোর বিয়ের ব্যাপারে কতদূর কি হলো? জানি না। খামোখা এটা ঝুলিয়ে রেখেছে কেন বুঝলাম না। এসব তো ঝুলিয়ে রাখার জিনিস না। শাহানা কিছু বলল না। কবির মামা বললেন, ছেলেটিকে পছন্দ হয়েছে তো? শাহানা জবাব দিল না। খুব লজ্জা পেয়ে গেল। তিনি বিরক্ত গলায় বললেন, লজ্জা পাস কেন? একজন মানুষকে পছন্দ হয়েছে কি পছন্দ হয়নি এটা বলার মধ্যে লজ্জার কিছু নেই। পছন্দ হয়েছে মামা। ভালো। যে কথাটা মনে আসে সে কথাটা মুখেও আসতে পারে, এবং আসাই উচিত। তোর বরের সঙ্গে আমার কথা হয়েছে। ভালো ছেলে, সব সময় হাসছে। সব সময় হাসতেই বুঝি ভালো ছেলে হয়? হ্যাঁ হয়। কুটিল মনের মানুষ সবসময় হাসতে পারে না, গম্ভীর হয়ে থাকে। তুমিও তো সবসময় গম্ভীর হয়ে থাকো মামা। তুমি কি কুটিল মনের মানুষ? গম্ভীর হয়ে থাকি আমি? হ্যাঁ। কখনো হাসি না? না। কবির মামাকে দেখে মনে হলো তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। শাহানা হাসতে শুরু করলো। কিছুক্ষণ চেষ্টা করলো হাসির বেগ সামলাবার জন্য, সেটা সম্ভব হলো না। সে ছুটে চলে গেল বারান্দায়। বারান্দায় কিন্নর কণ্ঠের হাসি দীর্ঘ সময় ধরে শোনা গেল। টুনি যোগ দিল সেই হাসিতে, তারপর বাবলু। শিশুরা যাবতীয় সুখের ব্যাপারে অংশ নিতে চায়। আগামীকাল শারমিনের গায়ে হলুদ। শারমিন আয়নার সামনে অনেকক্ষণ ধরেই বসে আছে। আয়নায় নিজেকে চেনা যাচ্ছে না। কোথায় যেন পড়েছিল, বিয়ের ঠিক আগে আগে সব মেয়েই অচেনা হয়ে যায়। তাদের চোখ হয় আরও কালো। চেহারায় সম্পূর্ণ ভিন্ন ধরনের ঔজ্জ্বল্য আসে। বিয়ে হবে হবে মেয়েরা বারবার আয়নায় নিজেদের দেখে। কথাটা আংশিক সত্যি। শারমিন আয়নায় নিজেকে চিনতে পারছে না। তবে আয়নার সামনে বসেও থাকতে তার ভালো লাগছে না। জামিলার মা এসে বলল, আপনারে ডাকে। কে ডাকে? বড় সাহেব। বলো আসছি। শারমিন নড়ল না। যেভাবে বসেছিল ঠিক সেভাবেই বসে রইল। বাড়ি ভর্তি মানুষ। কিছুক্ষণ আগেই দুটি মেয়ে বারান্দায় ছোটাছুটি করছিল। শারমিন শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, তোমরা নিচে যাও কিংবা ছাদে যাও, আমার মাথা ধরেছে। বাবার উপর রাগ লাগছে খানিকটা। 1 মাস আগে থেকে লোকজন দিয়ে বাড়ি ভর্তি করবার কোনো দরকার ছিল? কোনোই দরকার ছিল না। এবং এদের কাণ্ড কেন নেই? এতদিন আগে কেউ আসে অন্যের বাড়ি? আফা। শারমিন বিরক্ত মুখে তাকালো। জামিলার মা আবার এসেছে। তার মুখ হাসি হাসি, ঠোঁট লাল টুকটুক করেছে। গায়ের লাল পেরে সাদা শাড়িটাও নতুন। বিয়ে উপলক্ষে সবাই নতুন শাড়ি পেয়েছে। দুটি করে শাড়ি, একটি সাধারণ লাল পেরে সাদা শাড়ি, অন্যটি দামি শাড়ি। আফা আপনারা ডাকে। বলছি তো যাব। বড় সাপ চা লইয়া বইসা আছে। শারমিন উঠে দাঁড়ালো। এমন বিরক্ত লাগছে, শুধু বিরক্তিই নয়, মাথাও ধরেছে। তীব্র ও তীক্ষ্ণ ব্যথা। 4টা প্যারাসিটামল খাওয়া হয়েছে 6 ঘন্টার মধ্যে। যন্ত্রণা ভোঁতা হয়ে এসেছে, কিন্তু তবু মাঝে মাঝে চিরিক দিয়ে উঠছে। রহমান সাহেব চায়ের পট নিয়ে হাসি মুখে বসে আছেন। শারমিনকে দেখে অবাক হয়ে বললেন, এমন একটা সাধারণ শাড়ি পরে ঘুরছে কেন মা? শারমিন জবাব দিল না। নাও, চা নাও। চা খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খাও। বাবাকে কোম্পানি দাও। এখন তো আর আগের মতো আমাকে পাবো না। পাবে, সবসময় পাবে বাবা। আমি সবসময় তোমার মেয়েই থাকব। বলতে বলতে শারমিনের গলা ভারী হয়ে এলো। রহমান সাহেব দেখলেন শারমিন কাঁদছে। তিনি কি বলবেন ভেবে পেলেন না। বাবার কাছে মেয়ের বিয়ে কোনো আনন্দের ব্যাপার নয়। বিয়ের দিনটি হচ্ছে বাবা মার জীবনের গভীরতম বিষাদের দিন।
এই বিষাদ ভোলবার জন্যই আনন্দ উল্লাসের একটা ভান করা হয়, আর কিছুই নয়। রহমান সাহেব গাঢ় স্বরে বললেন, মামুনি, চা খাও। শারমিন পেয়ালা হাতে নিয়ে চুমুক দিতেই টুপ করে এক ফোঁটা চোখের জল পড়ল কাপে। রহমান সাহেব দৃশ্যটি দেখলেন। তার নিজেরও ইচ্ছে করল ছুটে কোথাও পালিয়ে যেতে। মানুষের বেশিরভাগ ইচ্ছাই অপূর্ণ থাকে। ছুটে যেতে ইচ্ছে করলেও ছুটে যাওয়া যাবে না, তাকে বসে থাকতে হবে এখানেই। শারমিন, বলো বাবা। তোমাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি মা। শারমিন তাকালো। পুলিশের ব্যান্ড পার্টি আনিয়েছি। গ্রাম থেকে অনেকেই এসেছে, ওরা খুশি হবে। ব্যান্ড পার্টির অনেক কায়দা কানুন আছে, তো তাই একজন ব্যান্ডমাস্টার থাকে, সে রূপো বাঁধানো লাঠি নাড়াচাড়া করে। আমার নিজেরই দেখতে এমন চমৎকার লাগে। রহমান সাহেব হাসলেন, হাসল শারমিনও। ওরা কখন আসবে বাবা? আজ বিকেলে আসবে, আবার কালও আসবে। কেমন হবে বলো তো মা? ভালোই হবে। মোতাব্বের সাহেব বলছিলেন ব্যান্ড না এনে সানাইয়ের ব্যবস্থা করতে। একটা স্টেজের মতো থাকবে, সেখানে বসে বসে সানাই বাজাবে। কাউকে সেরকম পাওয়া গেল না, বুঝলে। তাছাড়া সানাই বড় মন খারাপ করিয়ে দেয়। মেয়ের বিয়ে এমনিতেই বাবা মার জন্য যথেষ্ট মন খারাপ করার মতো ব্যাপার, সেটাকে আর বাড়ানো ঠিক না। কি বলো মা? শারমিন জবাব দিল না। রহমান সাহেব সিগারেট ধরালেন। কয়েকদিন ধরেই তিনি খুব সিগারেট খাচ্ছেন, প্রায় চেইন স্মোকার হয়ে গেছেন। শারমিন বলল, আমি এখন উঠি বাবা। এখনই উঠবে কি? বসো একটু। ভালো লাগছে না বাবা, জ্বর জ্বর লাগছে। তিনি মেয়ের হাত ধরলেন। জ্বর নেই, গা ঠান্ডা হয়ে আছে। শারমিন, কি বাবা? তিনি খানিকক্ষণ ইতস্তত করে বললেন, একটা কথার ঠিক জবাব দাও তো মা। তাকাও, তাকাও, আমার চোখের দিকে তাকাও, তারপর বলো। শারমিন তাকালো তার বাবার চোখের দিকে। রহমান সাহেব থেমে থেমে বললেন, সাব্বিরকে কি তোমার পছন্দ হচ্ছে না? পছন্দ হবে না কেন? তাকে পছন্দ না করার মতন তো কিছু নেই। আমিও তাই বলি। জামিলার মা বলল তুমি গতকাল সারা রাত ঘুমোওনি, বারান্দায় হাঁটাহাঁটি করছিলে। ঘুম আসতে একটু দেরি হয়েছে, যা গরম। আমাকে ডাকলে না কেন? তোমাকে ডাকলে কি হতো? দুজনে মিলে গল্প করতাম। আজ যদি ঘুম না আসে তোমাকে ডাকবো। বাবা, এখন যাই। আচ্ছা, যাও। জামিলার মা বলছিল ছেলেপুলেরা নাকি তোমাকে খুব বিরক্ত করছে, বারান্দায় ছোটাছুটিও করছে। না না, তেমন কিছু না। শারমিন নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে রইল এবং একসময় ঘুমিয়েও পড়ল। জামিলার মা তাকে জাগালো না। দুপুরে খাবার সময় রহমান সাহেব বললেন, ওর ঘুম ভাঙানোর দরকার নেই, ঘুমাক। পুলিশের ব্যান্ড পার্টি চলে এলো 3টায়। শারমিনের ঘুম ভাঙল ব্যান্ডের শব্দে। তারা বাজাচ্ছে আনন্দের গান, উৎসবের গান। কিন্তু তবু কেন বারবার চোখ ভিজে উঠছে? কেন বারবার মনে হচ্ছে চারপাশ অসম্ভব ফাঁকা, কোথাও কেউ নেই? কেন এত কষ্ট হচ্ছে? দরজায় টকটক আওয়াজ হলো। শারমিন ক্লান্ত গলায় বলল, কে? আফা, আমি। কি চাও? আপনার সাথে দেখা করতে আইছে। কে? ওই দাড়িওয়ালা ভদ্রলোক, রফিক সাহেব। শারমিন চুপ করে রইল। তার একবার ইচ্ছা হলো বলে, ওকে চলে যেতে বলো, কিন্তু সে কিছুই বলল না। জামিলার মা দ্বিতীয়বার ডাকল, ও আফা, আফা। শারমিন তারও জবাব দিল না, কিন্তু জামিলার মা নেমে যাবার সঙ্গে সঙ্গে সেও নিচে নেমে এলো। ব্যান্ড পার্টির চারিদিকে সবাই ভিড় করে আছে। রহমান সাহেবও এতক্ষণ ছিলেন, একটু আগেই গাড়ি নিয়ে বের হয়েছেন। বলে গেছেন শারমিন ঘুম থেকে উঠেই যেন কাপড় পরে তৈরি থাকে, সন্ধ্যার পর তাকে নিয়ে বেরোবেন। রফিক ব্যান্ড পার্টির বাজনা শুনছে খুব উৎসাহ নিয়ে, তার মুখ হাসি হাসি। শারমিনকে আসতে দেখে সে এগিয়ে গেল। শারমিন, বলো তো, কি গান বাজছে? জানি না। কাম সেপ্টেম্বর, আমার খুব প্রিয় গান। তাই নাকি? হুম, দারুণ মিউজিক। তোমার ভালো লাগছে না? লাগছে। আজ তোমার বাবার সঙ্গে দেখা হলো, বুঝলে।
আমি নিজেই এগিয়ে গিয়ে পরিচয় দিলাম। কি পরিচয় দিলে? নিজের তো কোনো পরিচয় নেই। তোমার পরিচয়ই পরিচয় দিলাম। বললাম আমি আপনার মেয়ে শারমিনের সঙ্গে পড়তাম। শারমিন তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। রফিক হাসতে হাসতে বলল, একবার ভাবছিলাম বলি আমি শারমিনের বন্ধু। বললে না কেন? সাহস হলো না। যদি রেগে যান। উৎসবের দিনে তোমাকে এমন পেতনির মতো লাগছে কেন শারমিন? পেতনির মতো লাগছে? হুম। চুলে চিরুনি পড়েনি, চোখ লাল, এবং বেছে বেছে সবচেয়ে ময়লা শাড়িটাই আজ পরেছ। আচ্ছা, তোমার কি একটাও ভালো শাড়ি নেই? শারমিন বলল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজনা শোনো, আমি এক্ষুনি আসছি, কাপড় বদলে আসছি। আচ্ছা শোনো, তোমার হাতে কি কোনো কাজ আছে? না। কেন? তোমাকে নিয়ে যাব এক জায়গায়। কোথায়? বলছি, বসো তুমি। চা খাবে? হ্যাঁ খাবো। চায়ের সঙ্গে আর কিছু আছে? দেখি আছে কিনা। ঝাল কিছু, নো সুইটস। শারমিন অতি দ্রুত কাপড় বদলালো। পাতলা একটা চেইন পরল গলায়, হালকা নীল রঙের একটা শাড়ি পরল, একটা হ্যান্ডব্যাগ নিল হাতে। জামিলার মা বলল, যান কই আফা? একটা কাজে যাচ্ছি, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। ইয়াসিন আছে না? জি আছে। কোন সময় আইবেন আফা? শারমিন তার জবাব দিল না। নেমে এলো নিচে, তার মুখ অস্বাভাবিক বিবর্ণ, যেন খুব বড় ধরনের কোনো একটা অসুখ থেকে সে উঠেছে। রফিকের মনে হলো শারমিন যেন ঠিকমতো হাঁটতেও পারছে না। শারমিন, তুমি কি অসুস্থ? না, আমার শরীর ভালোই আছে। চলো তুমি। চা খায়নি তো এখনো। চা আসেনি। চা পরে খাবে। রফিক অবাক হয়ে উঠে দাঁড়ালো। সে কিছুই বুঝতে পারছে না। ব্যান্ড বাজছে, দলটিকে ঘিরে ছোট ছোট ছেলেমেয়েরা হইচই করছে। ওদের আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। ইলেকট্রিশিয়ানরা ব্যস্ত আলোকসজ্জা নিয়ে। আলোকসজ্জা শুরু হবে আজ সন্ধ্যা থেকে। গাড়ি পুরনো ঢাকা ছাড়িয়ে আসার পরপরই রফিক লক্ষ্য করল শারমিন কাঁদছে। অত্যন্ত অস্বস্তিকর অবস্থা। কোথায় তারা যাচ্ছে, কেন যাচ্ছে, কে জানে। ড্রাইভার নিজেও বেশ কয়েকবার তাকালো পেছনের দিকে। রফিকের সিগারেট ধরাবার ইচ্ছা হচ্ছে, কিন্তু কেন জানি ধরাতেও সাহস পাচ্ছে না। রফিক, বলো। কটা বাজে দেখো তো। 4:10। কোথায় যাচ্ছি আমরা? শারমিন শান্ত স্বরে বলল, আমি এখন তোমাকে কয়েকটা কথা বলবো। তুমি শুধু শুনে যাবে, কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে? আর ড্রাইভার সাহেব। জি আপা। আপনি গাড়ি একটু আস্তে চালান। জি আচ্ছা। কথাবার্তা যা শুনবেন নিজের মধ্যে রাখবেন। জি আচ্ছা। শারমিন ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। রফিক অপেক্ষা করতে লাগলো। রফিক, বলো, শুনছি। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? রফিক কোনো জবাব দিতে পারল না। অবাক হয়ে তাকিয়ে রইল। শারমিন নিচু গলায় বলল, আমি খুব বড় ধরনের কনফিউশনে ভুগছি। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। কনফিউশন হবার কারণ কি? কারণ কি তুমি ভালো করেই জানো। কেন তুমি বারবার এসেছো আমার কাছে? কেন বলো তো? বলতে বলতে শারমিন ফুপিয়ে উঠল। সাব্বির ভাইকে বিয়ে করতে আমি রাজি না। আর এই কথাটা আমি কিছুতেই বাবাকে বলতে পারবো না। আমি আমার বাবাকে যে কি পরিমাণ ভালোবাসি রফিক, তা একমাত্র আমিই জানি, অন্য কেউ জানে না। রফিক সিগারেটের জন্য পাঞ্জাবির পকেটে হাত দিল। সিগারেট নেই। হাত পড়ল 10 টাকার একটি ময়লা নোটে। এই টাকাটাই তার সম্বল। শারমিন মৃদুস্বরে বলল, আমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাবার সাহস কি তোমার আছে? আছে। রফিক শান্তস্বরে বলল, তোমার বাবাকে গিয়ে সবকিছু খুলে বললে কেমন হয়? আমার পক্ষে সম্ভব নয় রফিক। তোমাকে বলতে হবে না, আমি বলবো। না। শারমিন শাড়ির আঁচলে মুখ ঢেকে বসে রইল। রফিক বলল, ড্রাইভার সাহেব, আপনার কাছে সিগারেট আছে? ড্রাইভার সিগারেট দিল। নিচু গলায় বলল, এখন কোন দিকে যাইবেন? রফিক বলল, খুব স্পিডে একটু ঘুরে বেড়ান, আমার মাথাটা ঠান্ডা হোক। কোথায় যাব এখনো জানি না।
রফিক আর চোখে তাকালো শারমিনের দিকে। সে শাড়ির আঁচলে মুখ ঢেকে বসে আছে চুপচাপ। রফিকের ইচ্ছে করল আকাশ ফাটিয়ে চিৎকার করে বলে, এই মেয়েটিকে পৃথিবীর কেউ আমার কাছ থেকে সরিয়ে নিতে পারবে না, এ একান্তই আমার। মনোয়ারা অবাক হয়ে বললেন, রফিক একে বিয়ে করেছে? তুমি এসব কি বলছো বৌমা? নীলু মনোয়ারার হাত ধরল। মা, আপনি আপনি আমার সঙ্গে আসুন তো, আসুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি, আসুন আমার সঙ্গে। আমাকে কিছুই বুঝিয়ে বলতে হবে না, আমি সবই বুঝতে পারছি। রফিক কোথায়? ও একটু বাইরে গেছে, আসবে। মা, আপনি একটু আসুন আমার সঙ্গে। তুমি বৌমা আমার হাত ধরে টানাটানি করবে না, আমি এই মেয়ের সঙ্গে কথা বলবো। শারমিন ভেজা চোখে তাকালো মনোয়ারার দিকে। হোসেন সাহেব বললেন, কথা বলার জন্য এত ব্যস্ত কেন? এই মেয়ে তো আর চলে যাচ্ছে না, তুমি যাও, বৌমার সঙ্গে যাও। মনোয়ারা কড়া চোখে তাকালেন। হোসেন সাহেব থতমত খেয়ে থেমে গেলেন। মনোয়ারা কড়া গলায় বললেন, বৌমা, তুমি সবাইকে নিয়ে এ ঘর থেকে যাও, আমি মেয়েটার সঙ্গে কথা বলবো, একা কথা বলবো। নীলু সবাইকে নিয়ে বেরিয়ে গেল। হোসেন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বড় ঝামেলা হয়ে গেল তো বৌমা। শফিক এসেছে? জি না। বাজে কটা? 8টা। কাণ্ডটা রফিক কি করল? বাবা, আপনি টুনি আর বাবলুকে নিয়ে বসেন। হ্যাঁ, বসছি। তুমি যাও, তোমার শাশুড়ির কাছে গিয়ে দেখো কিছু করা যায় কিনা, মেয়েটার জন্য বড় মায়া লাগছে। হোসেন সাহেব টুনি এবং বাবলুকে নিয়ে বারান্দায় চলে গেলেন। শাহানা শুকনো মুখে দাঁড়িয়ে আছে। সে ফিসফিস করে বলল, কি হবে ভাবি? কিছুই হবে না। হবে আবার কি? মা যে কি করছেন তুমি লক্ষ্য করেছ ভাবি? মা রাগে কাঁপছিলেন। রফিক ভাই আবার কোথায় গেল? কি জানি কোথায় গেল ও আবার। শাহানা চাপা গলায় বলল, আমার এমন রাগ লাগছে না ভাইয়ার উপর, কাঁদতে ইচ্ছে হচ্ছে। শাহানা সত্যি সত্যি কেঁদে ফেলল। মনোয়ারা কড়া গলায় বললেন, তুমি বসো এখানে। শারমিন বসল। তিনি দাঁড়িয়েই রইলেন। তুমি আমাকে বলো, তুমি কেমন মেয়ে? বাবা মাকে কিছুই না বলে বিয়ে করে ফেললে। শারমিন নিঃশ্বাস তার চেষ্টা করল, পারল না। চাকরি নেই, কিছু নেই, এমন একজন অপদার্থকে বিয়ে করে ফেললে, যার নিজের থাকার জায়গা নেই। তুমিও তার মতোই অন্যের ঘাড়ে বসে খাবে? চক্ষু লজ্জাও তোমার কি নেই? নীলু এসে মনোয়ারাকে প্রায় টেনে ঘর থেকে বের করে নিয়ে গেল। শারমিন শুকনো দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। চারিদিকে কি ঘটছে না ঘটছে কিছুই বুঝতে পারছে না। পরিচিত কেউ নেই যে এসে তার পাশে একটু দাঁড়াবে, আশা ও সান্ত্বনার কিছু একটা বলবে। জীবন এত কঠিন কেন? চমৎকার একটি চাঁদ উঠেছে আকাশে। শফিক বারান্দায় বসে সিগারেট টানছে। নাটকীয় এই সংবাদ সে শুনেছে। সে কোনো কথা বলেনি। রাতে নীলু যখন তাকে খাবার জন্য ডাকলো, সে বলল, আমার কিছু খেতে ইচ্ছে করছে না নীলু। শারমিনও কিছু খায়নি। সে রফিকের ঘরে মাথা নিচু করে বসে আছে। রফিক তাকে শান্ত করার চেষ্টা করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। সে একটিও কথা বলেনি। রফিক বলল, আমাদের জীবনটা শুরু হলো খুব খারাপভাবে, তাই না? শারমিন জবাব দিল না। তবু আমার কেন জানি মনে হচ্ছে একদিন সব ঠিক হয়ে যাবে। শারমিন, বলো। খুব সুন্দর জোছনা হয়েছে বাইরে, চলো না একটু ছাদ থেকে ঘুরে আসি। তুমি যাও, আমার ইচ্ছে করছে না। শারমিন, প্লিজ। রফিক, আমাকে বিরক্ত করবে না। এত সুন্দর একটা রাত নষ্ট করবো আমরা শারমিন? শারমিন জবাব দিল না, কিন্তু উঠল। রফিক ছুটে গেল নীলুর কাছে। তার খুব শখ ভাবিকে দিয়ে একটা গান যদি গাওয়াতে পারে। অনেক দিন আগে এরকম এক জোছনা রাতে তারা সবাই মিলে ছাদে হাঁটছিল। হঠাৎ কি মনে করে ভাবি গুনগুন করে গেয়েছিল, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। ভাবিকে চেপে ধরলে সে কি তাদের নতুন জীবনকে সুসহ করবার জন্য একটা গান গাইবে না? ভাবির পক্ষে কি এতটা নির্দয় হওয়া সম্ভব?
জোছনার ফিনিক ফুটেছে চারিদিকে। আকাশ ভেঙে পড়ছে আলোয়। কি উথাল পাথাল জোছনা! ছাদে একটি পাটি পাতা হয়েছে। শারমিন মাথা নিচু করে বসে আছে পাটিতে। শাহানা টিপট ভর্তি করে চা নিয়ে এসেছে। নীলু মৃদু স্বরে বলল, মন খারাপ করো না শারমিন, দেখো কি সুন্দর একটা রাত। এমন চমৎকার জোছনা কখনো দেখেছ? শারমিন কোনো জবাব দিল না। তাদের অবাক করে দিয়ে নীলু গুনগুন করে উঠল, আজ জোছনা রাতে সবাই গেছে বনে। তার গলা তেমন কিছু আহামরি নয়, কিন্তু তবু কি অপূর্বই শোনালো সেই গান। অবাক হয়ে চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে এলো আনিস। হোসেন সাহেব ফিসফিস করে বললেন, কে গাইছে? আমাদের বড় বৌমা। বড় মিঠা গলা তো আমার মার। গাইতে গাইতে নীলু শাড়ির আঁচলে তার চোখ মুছল। শারমিনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তার মন বলছে, আজকের এই চোখের জলে জীবনের সমস্ত দুঃখ ও বেদনা ধুয়ে মুছে যাবে। সে হাত বাড়িয়ে রফিককে স্পর্শ করল। ভালোবাসার স্পর্শ, যার জন্য প্রতিটি পুরুষ হৃদয় তৃষিত হয়ে থাকে। রফিক তাকালো আকাশের দিকে। আহ, কি চমৎকার জোছনা! এত সুন্দর কেন পৃথিবীটা! এতক্ষণ পড়ছিলাম জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির ১৬তম পর্ব। আশা করি সঙ্গে ছিলেন সবাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাই, এবং এই বর্ষাকালকে সবাই উপভোগ করবেন নিজের মতো করে।